প্রথমেই বলবো এইজে স্টাইল এবং ফিন ব্যালারের বিষয়। এটা একটা ম্যাসিভ আপডেট ফিন ব্যালারের এবং এইজে স্টাইলের রেসলম্যানিয়া ম্যাচের। দুইজনকে যেহেতু মেনশন করা হয়েছে, দুইজনের এগেইনস্টে কম্পিট করবে রেসলম্যানিয়া 41-এ, এমনটা ডিসকাস করা হয়েছে বা কনসিডার করা হয়েছে। আপনারা এখানে টুইট দেখতে পাচ্ছেন, রেসলভার্স কিউএনএ তে বলা হয়েছে এইজে স্টাইল ভার্সেস ফিন ব্যালার হ্যাজ রেপুটেডলি বিন কনসিডার অ্যাজ এ ফার্স্ট টাইম এভার এট রেসলম্যানিয়া ম্যাচ ফর রেসলম্যানিয়া 41। এখানে বলা হয়েছে এইজে স্টাইল এবং ফিন ব্যালার ম্যাচটা কনসিডার করা হয়েছে যে এটা ফার্স্ট টাইম এভার রেসলম্যানিয়া ম্যাচ হবে। অবশ্যই এটা রেসলম্যানিয়া 41 এর জন্য তারা প্ল্যান করেছে। আপনারা কিন্তু ফার্স্ট টাইম এভার মনে করেন না, এটা হচ্ছে ফার্স্ট টাইম এভার এট রেসলম্যানিয়া। এদের ম্যাচ তো আগে হয়েছে বাট রেসলম্যানিয়াতে কখনো হয়নি। ডেফিনেটলি এটা অবশ্যই একটা মেজর ম্যাচ। আপনারা জানেন এদের বুলেট ক্লাবের হিস্টোরি আছে, তো তারা ভালো একটা রেসলম্যানিয়া ম্যাচ ডিজার্ভ করে। আর এখন রেসলম্যানিয়া 41 এর জন্য এইজে স্টাইল ভার্সেস ফিন ব্যালারের ম্যাচটা কনসিডার করা হচ্ছে। আমি বুঝতেছি না এটা কোন ডাইরেকশনে যাবে, কিভাবে যাবে, কারণ এইজে স্টাইল কিন্তু ব্রন বেকারের সাথে ইনভলভ হয়েছে বা এমনটা দেখতে পারতেছি আমরা। অবশ্যই এইজে স্টাইল তার ইন্টারকন্টিনেন্টাল টাইটেল মানে ব্রন বেকারের টাইটেলের জন্য যেতে পারে। আর ব্রন বেকার কিন্তু ইন্টারভিউতে বলেছিল সে এইজে স্টাইলকে ফেস করতে চায়। তো সেটা চিন্তা করে ডাব্লিউডাব্লিউ এইজে স্টাইল এবং ফিন ব্যালারের ম্যাচটা কিভাবে করবে সেটাও দেখার বিষয়। যদি এইজে স্টাইল এবং ফিন ব্যালারের ফিউড বা কোনো কিছু সেন্স হয় তাহলে কিন্তু ম্যাচটা দেখতে ভালো লাগবে। হুট করে যদি ম্যাচ বুকিং করে ডাব্লিউডাব্লিউ রেসলম্যানিয়াতে তাহলে ভালো লাগবে না। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসল বাংলা বিডি। প্রথমে মানডে নাইট রয়ের ভিউয়ারশিপ বলবো। আর এটা কিন্তু এই সপ্তাহ না, এটা হচ্ছে 10 তারিখের ভিউয়ারশিপ। 10 তারিখে যে মানডে নাইট র হয়েছে সেটার। আর যদি মানডে নাইট রয়ের কথা বলি, এটা গ্লোবালি নেটফ্লিক্স এর মধ্যে 8 নম্বর র্যাঙ্কিং এসেছে। আর গ্লোবালি 2.98 মিলিয়ন ভিউয়ারশিপ এসেছে, মানে 3 মিলিয়নও না। আগের বার কিন্তু 3 মিলিয়নের কাছাকাছি ছিল বা 3 মিলিয়ন ছিল। আর ভিউয়ারশিপের বিষয় আপনাদের কেমনটা ঠিক আছে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ ভিউয়ারশিপ আগে অনেক ভালো এসেছিল, আস্তে আস্তে কমতেছে। এরপর ডাব্লিউডাব্লিউ রিং ম্যাটস এর বিষয় বলবো। আপনারা জানেন ডাব্লিউডাব্লিউ রিং ম্যাটস এখন অন্যরকম হয়েছে। কয়েকদিন পর পর শুধু স্পন্সর আসে। এখানে অনেক লোগো চলে এসেছে। অনেকে কিন্তু এই জিনিসটা পছন্দ করে না বা অনেকে এটাকে অ্যাকসেপ্ট করে অ্যাডজাস্ট করে নিয়েছে। আর এটার বিষয় মাইকেল কোল কি বলে আমি আপনাদের বলি। আপনারা জানেন রিসেন্টলি মাইকেল কোল ইম্পালসিভ পডকাস্টে এসেছিল, মানে লোগান পলের পডকাস্টে। আর এখানে মাইকেল কোল বলে যদি ভিন্স ম্যাকম্যান স্টিল কন্ট্রোলে থাকতো তাহলে কিন্তু রিং এ এই সব লোগো বা অন্য কিছু দেখতে পারতো না তোমরা। এখানে টুইট দেখতে পাচ্ছেন, মাইকেল কোল সে ভিন্স ম্যাকম্যান would have never ever allowed sponsorship logo on the mat. He believed the mat was sacred and has to be clean. ভিন্স ম্যাকম্যান মনে করতো এই যে রিং ম্যাটটা একদম পবিত্র এবং এই রিং এর মধ্যে কিছুই না দেওয়াই ভালো, আর এটা ক্লিয়ার থাকলে সবচেয়ে ভালো হবে। কিন্তু ট্রিপল এইচ এরাতে আমরা এটাও চেঞ্জ হতে দেখেছি। আর মাইকেল কোল বলতেছে ট্রিপল এইচ কত ভালো করেছে, বাট ফ্যানরা দেখতেছি মাইকেল কোলের এগেনস্টে গিয়েছে, বলতেছে ট্রিপল এইচ এই কাজটা ঠিক করেনি। আসলে রিং এর মধ্যে যদি কোনো লোগো বা কোনো স্টিকার থাকে ফোকাস কিন্তু সেখানেই চলে যায়। আপনারা যদি দেখেন ডাব্লিউডাব্লিউ এর আর ইউএফসি এর মধ্যে তফাৎ কি, ডাব্লিউডাব্লিউ প্রেজেন্টেশন একরকম থাকতো, ইউএফসি এর প্রেজেন্টেশন একরকম। ডাব্লিউডাব্লিউ জানে কিভাবে পায়রা ইউজ করতে হয়, কিভাবে লাইট ইউজ করতে হয় এবং রেসলম্যানিয়াতে কিভাবে স্টেজ তৈরি করতে হয়। আর এখন যেহেতু টিকিওর সাথে তারা একসাথে কোলাব করেছে, ইউএফসি এবং ডাব্লিউডাব্লিউ এর মধ্যে কোনো তফাৎ নেই। আর ইউএফসি এর মতো কিন্তু ডাব্লিউডাব্লিউ এর প্রোডাক্ট চলে এসেছে। আপনারা কি ভিন্স ম্যাকম্যানের টাইমে রিং এনজয় করতেন নাকি ট্রিপল এইচ এর সময় আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর এলিমিনেশন চেম্বারের বিষয় বলবো। আপনারা জানেন ডাব্লিউডাব্লিউ 2025 সালের জন্য মাল্টিপল অনেক ম্যাচ অ্যানাউন্স করেছে। প্রথম ম্যাচ হচ্ছে মেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ, সেকেন্ড হচ্ছে উইমেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচ, তারপর টিফিনি ট্রিশ ভার্সেস নায়া জ্যাক্স এবং ক্যান্ডাস লির একটা ম্যাচ, আর আরো একটা হচ্ছে আনস্যাংশন ম্যাচ, এটা কেভিন ওয়েন্স ভার্সেস স্যামি জেনের মধ্যে হবে। এখানে কিন্তু 4টা ম্যাচ দেখা যাচ্ছে, 4টা ম্যাচে কিন্তু ভালো। আর এখানে কি ডাব্লিউডাব্লিউ জাস্ট 4টা ম্যাচই করবে নাকি আরো বেশি ম্যাচ করতে পারে? রিপোর্ট জানা গিয়েছে ডাব্লিউডাব্লিউ আরো একটা ম্যাচ এখানে অ্যাড করতে পারে। আপনারা এলিমিনেশন চেম্বারে 5টা ম্যাচ দেখতে পারেন। আর এখানে 2টা ম্যাচ ডাব্লিউডাব্লিউ অ্যাড করতে পারে। প্রথম ম্যাচটা হচ্ছে চেলসি গ্রিনের, যেখানে সে তার টাইটেল ডিফেন্স করবে। আর পরের ম্যাচটা হচ্ছে নাকামোরার, আর সবচেয়ে বেশি চান্স মনে হচ্ছে নাকামোরার, সে টাইটেল ডিফেন্ড করবে। আর দেখেন সে টাইটেলটা জেতার পর থেকে কিন্তু একবারও তার টাইটেলটা ডিফেন্ড করেনি ওইভাবে। আমার মনে হয় ডাব্লিউডাব্লিউ জানেই না নাকামোরাকে বা এই টাইটেলটাকে কিভাবে ইউজ করবে। আর যদি নাকামোরা তার টাইটেলটা ডিফেন্ড করে, কার এগেইনস্টে করবে সেটাও দেখার বিষয়। জাস্ট এতটুকু বলতে পারি চান্স আছে ডাব্লিউডাব্লিউ এলিমিনেশন চেম্বার কার্ডে আরো একটা ম্যাচ অ্যাড করতে পারে। এখানে চান্স কেন বললাম, মেন্স এলিমিনেশন চেম্বার, উইমেন্স এলিমিনেশন চেম্বার এগুলো কিন্তু অনেক বেশি লম্বা হয়। যদি এখানে
বেশি সময় চলে যায় বা বেশি সময় নিয়ে নেয় তাহলে কিন্তু 4টা ম্যাচই করবে ডাব্লিউডাব্লিউই। এরপর গুন্থারের বিষয় বলবো। আর গুন্থারের 200 দিন হয়ে গিয়েছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হওয়ার পর। গুন্থার যখন চ্যাম্পিয়ন হয়েছিল তারপর কিন্তু এক্সপেকটেশন অনেক বেশি ছিল সে তার রেইনে অনেক কিছু করবে। আমরা ভেবেছিলাম যেভাবে ইন্টারকন্টিনেন্টাল টাইটেলটা জেতার পর যেভাবে ডমিনেট করেছে, ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন জেতার পরও সে সেভাবে ডমিনেট করবে, বাট আনফরচুনেটলি এমনটা কিন্তু আমরা দেখতে পারিনি। এমনটা বলবো না, তার ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল চ্যাম্পিয়নশিপের রেইনটা অনেক বেশি খারাপ। যদি আইসি টাইটেলের সাথে কম্পারেটিভলি দেখেন তাহলে কিন্তু একটু নিচে আছে। এটা কেন বললাম আপনারা একটু মনে করে দেখেন, গুন্থার যে টাইটেলটা জিতলো এই টাইটেলের সাথে কি কোনো মেমোরেবল মোমেন্ট আছে? এটা আমিও বলতে পারবো না, আপনারাও বলতে পারবেন না, কারণ গুন্থারের সাথে কিন্তু অমন কোনো মোমেন্টই হয়নি। আর অ্যাটলিস্ট এখন রেসলম্যানিয়ার সময় সে ভালো করতেছে, সে ডমিনেটিং দেখাচ্ছে বা তাকে দেখা যাচ্ছে। আর 200 দিন হয়ে গিয়েছে, যদি রেসলম্যানিয়াতে সে একবার জেউসোর এগেনস্টে টাইটেলটা ডিফেন্ড করতে পারে বা ডিফেন্স করে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু তার রেইনটা আরো বেশি লম্বা হবে। আপনারা কি রেসলম্যানিয়াতে গুন্থারকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান নাকি জেউসোকে নতুন চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান? আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর কথা বলবো বিল গোলবার্টের বিষয়। আপনারা জানেন গোলবার্ট কিন্তু 2025 সালে বলেছিল সে রিটায়ার হবে। আর প্রশ্ন হচ্ছে 2025 সালে কখন রিটায়ার হবে? আর সেটার অ্যান্সার গোলবার্ট নিজেই বলেছে। এবং 2025 সালে যে সে রিটায়ার হবে সেটা সামারের অ্যারাউন্ডেই। তার মানে কি রেসলম্যানিয়াতে আমরা যে ম্যাচটা এক্সপেক্ট করতেছি তার, বাট সেখানে সে ম্যাচ কমপ্লিট করবে না বা রিটায়ার হবে না। আর আপনারা যদি তাকে রিটায়ারমেন্ট ম্যাচে দেখতে চান অবশ্যই সামার স্ল্যামে সে রিটায়ার হবে, সেখানে দেখতে পারবেন। এখানে আপনারা টুইট দেখতে পাচ্ছেন, গোলবার্ট স্টেট দ্যাট হিজ লাস্ট ম্যাচ উইল টেক প্লেস সামটাইম দিস সামার। গোলবার্ট যেহেতু সামারের কথা বলেছে, হয়তো সামার স্ল্যামে সে রিটায়ার হবে। আর আমার মনে হচ্ছে সে গুন্থারকে ফেস করবে সামার স্ল্যামে। আর যদি তার রিটায়ারমেন্ট ম্যাচ হয় সে হয়তো গুন্থারকেই ফেস করবে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর গুন্থার এবং জেউসের বিষয় বলবো। আপনারা জানেন জেউসের ম্যাচ হবে রেসলম্যানিয়াতে গুন্থারের সাথে। সেটার জন্য কিন্তু অনেক হাইপ হয়েছে বা অনেকেই হাইপ হচ্ছে না। আর হাইপ না হওয়ার পিছনে কিন্তু রিজন আছে। রিজনটা হচ্ছে এই ম্যাচটা মাল্টিপাল অনেকবার হয়েছে। আর কেউ কি রিপিট ম্যাচ দেখতে চাবে? এটা কিন্তু একটা রিম্যাচ যেটা রেসলম্যানিয়াতে হবে। এর জন্যই কিন্তু ফ্যানদের ইন্টারেস্টেড লেভেল অনেক বেশি ডাউন হয়েছে। আর গুন্থার এই জিনিসের উপর কি চিন্তা করে সেটা আমি আপনাদের বলি। ডেইলি মেইলের সাথে গুন্থার কথা বলেছে আর গুন্থার এমনটাই চিন্তা করে। এখানে টুইট দেখতে পাচ্ছেন, গুন্থার হ্যাজ অ্যাডমিটেড দ্যাট জে উসো ডিজার্ভ দ্য পুশ হি ইজ গেটিং বাট হি ইজ নট ইন্টারেস্টেড ইন ফেসিং হিম এট WWE WrestleMania 41 after already having 3 to 40 matches against each other previously। আর এই স্টেটমেন্টটা কিন্তু নিচে আরো বড় আছে, পুরোটা বলতে গেলে ভিডিও প্রায় 5 মিনিট চলে যাবে, বাট আমি আপনাদের শর্টকাটে বলে দেই। গুন্থার বলে যে জেউসো পুশ ডিজার্ভ করে, সেটার এগেইনস্টে কিছুই বলবো না, কিন্তু সেটা মেনশন করে জেউসোর সাথে সে অনেক মাল্টিপাল ম্যাচ অলরেডি করেছে WrestleMania 41 এ। এগেইন তার ফেস করতে হবে জেউসোকে। এটা ডেফিনেটলি গুন্থার চায় না। গুন্থার মনে করে এই ম্যাচটা ভালো না, এটা 30 থেকে 40 বার হয়েছে। 30-40টা তো অনেক বলেছে, বাট এখানে অনেক ম্যাচ হয়েছে তাদের। আমার মনে হয় জেউসোকে WWE জোর জবরদস্তি টাইটেল জিতাবে রেসলম্যানিয়াতে, এর জন্য গুন্থারের এগেইনস্টে তার ম্যাচটা বুকিং করেছে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আপনাদের পাওয়ার র্যাঙ্কিং এর বিষয় বলি। আর এই র্যাঙ্কিংটা আনক্রাউন্ড এর তরফ থেকে এসেছে। এখানে আপনারা মেন্স প্রো রেসলিং পাওয়ার র্যাঙ্কিং দেখতে পাচ্ছেন। নাম্বার 1 এ আছে কোডি রোডস, নাম্বার 2 তে আছে সিএম পাঙ্ক, নাম্বার 3 তে জেউসো, সে নতুন এসেছে। আর অবভিয়াসলি নাম্বার 4 এ রোমান রেইন্স, নাম্বার 5 এ জন সিনা, নাম্বার 6 লোগান পল, সেও নতুন, নাম্বার 7 অ্যাডাম কোপল্যান্ড মানে এইচ, সেও নতুন এসেছে, নাম্বার 8 এ ক্যানি ওমেগা, নাম্বার 9 জেকব ফাটু, নাম্বার 10 পেন্টা। আপনারা যদি এখানে টপ 8 র্যাঙ্কিং দেখেন বা এই 10 এর মধ্যে 8টা সুপারস্টার কিন্তু WWE আর 2টা সুপারস্টার AEW এর, তো পাওয়ার র্যাঙ্কিং এর দিক থেকে কিন্তু WWE সুপারস্টাররা এগিয়ে আছে। আর যদি উইমেন্স র্যাঙ্কিং এর কথা বলি, নাম্বার 1 এ টনি স্টর্ম, সে অবশ্যই AEW তে আছে। তারপর রিয়া রিপ্লি, তারপর হার্লি ক্যামেরন, নাম্বার 5 শার্লেট ফ্লেয়ার, নাম্বার 6 অ্যালেক্সা ব্লেস, নাম্বার 7 রক্সেন, নাম্বার 8 মারায়া মে, নাম্বার 9 চার্লস রিগলিন এবং নাম্বার 10 ইয়ো স্কাই। আর উইমেন্সটা কিন্তু অনেক বেশি মিক্স লিস্ট। আর WWE নেম মেন্স এবং উইমেন্সে অনেক বেশি। এটা কেন? কারণ WWE এর মধ্যে অনেক ট্যালেন্ট আছে। আর আপনারা কি এই রেটিং এ এগ্রি করেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা নেক্সট এন্ড ফাইনাল স্টোরির বিষয় বলবো। এগেইন এটা এলিমিনেশন চেম্বারের বিষয়। আর যেটা বলবো সেটা নতুন একটা আপডেট। সেই আপডেটটা পসিবল এলিমিনেশন উইনারের বিষয়। আপনারা জানেন এলিমিনেশন চেম্বারের জন্য পুরো ফিল্ড সেট হয়েছে। এখানে কিন্তু মেন্স এলিমিনেশন চেম্বারের বিষয়ে কথা বলতেছি। এখানে জন সিনা, সিএম পাঙ্ক, ড্রু ম্যাকিন্টায়ার, লোগান পল, স্যাথ রলিন্স এবং ডেমিয়ান প্রিস্ট আছে। এরা সবাই কম্পিট করবে যেন তারা অপরচুনিটি পায় কোডি রোডসের সাথে ম্যাচ করার জন্য রেসলম্যানিয়াতে। আর
এটার বিষয়ে কিন্তু অনেক আপডেট বের হচ্ছে। প্রথম আপডেট বের হয়েছিল জন সিনা জিততে পারে, তারপর কিন্তু আমি আপনাদের আবার বলেছিলাম রিপোর্ট এসেছিল সিএম পাঙ্ক জিতবে, জন সিনা এখানে জিতবে না। তারপরে কিন্তু আরেকটা রিপোর্ট এসেছে পোস্টারের সেন্টারে রাইটে যে আছে সে জিততে পারে, আর সেখানে কিন্তু সিএম পাঙ্ক আছে দেখেন। তারপরে আমরা কি জানতে পেরেছি, জন সিনা মানডে নাইট র টু মানডে নাইট র অ্যাডভার্টাইজ হয়েছে, আর কোডি রোডস কিন্তু স্ম্যাকডাউনে থাকবে। এক কথায় কনফার্ম বলা যাচ্ছে না কে জিতবে, কিন্তু সিএম পাঙ্কের চান্স ছিল আগে জেতার। বাট এখন যদি বলি, বিলেভ হার্ডি রিসেন্টলি তার শো এর মধ্যে বলেছে ডাব্লিউডাব্লিউ জন সিনার নেম একদম লক করেছে, সে এলিমিনেশন চেম্বার ম্যাচটা জিতবে। এক কথায় সে বলে ডাব্লিউডাব্লিউ জন সিনা যে উইনার হবে এটা তাদের কাগজ কলমে লিখে রেখেছে, আর এর জন্যই জন সিনাকে পোস্টারে রাখা হয়েছে। আর এটা সত্য, জন সিনা স্টার্টিং থেকে পোস্টারে ছিল। এখন যদি পোস্টার দেখেন, পুরো পোস্টারে কিন্তু জন সিনা আছে, দেখে মনে হচ্ছে জন সিনা জিতবে। আর যদি জিতে তাহলে এখানে কি হবে, সে কি কোডি রোডসকে ফেস করবে? আর ওই দিক দিয়ে রক আসলো, রক কিন্তু কোডি রোডসকে অলরেডি চ্যালেঞ্জ করেছে। যদি এখানে জন সিনা জিতে তাহলে সে অবশ্যই কোডি রোডসের পিছনে যাবে, আর ওই দিক দিয়ে রকের চ্যালেঞ্জটা যদি কোডি রোডস অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু এখানে ট্রিপল থ্রেটের একটা কথাও হতে পারে, রক, জন সিনা, কোডি রোডস। এটা পার্সোনালি আমার মনে হচ্ছে যে এখানে ট্রিপল থ্রেট হতে পারে। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।